হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 11-এর হাইড্রোকার্বন চ্যাপ্টার, যেখানে আমরা পড়ছিলাম প্রিপারেশন অফ অ্যালকেন বা অ্যালকেনের প্রস্তুতি। দেখো, অ্যালকেনের প্রস্তুতিতে আমরা প্রথমে যেটা একটা নেম রিয়াকশন করেছিলাম প্রথম দিন, স্যাবেটিয়ার সেন্টেন্স রিয়াকশন, ঠিক আছে। তারপরে আমরা করেছিলাম ক্লিমেনসন রিডাকশন। এছাড়াও আমরা দেখছিলাম যে অ্যালকিল হ্যালাইডের বিজারণ দ্বারা, তারপরে লাল ফসফরাস এবং হাইড্রো আয়োডিক অ্যাসিড এইচআই, রেড ফসফরাস এবং এইচআই এর প্রেজেন্সে কীভাবে আমরা বিভিন্ন অ্যালকোহল থেকে বা যে সমস্ত অ্যালকিল আয়োডাইড ছিল বা অ্যালকিল হ্যালাইড, সেখান থেকে আমরা কিভাবে অ্যালকিন প্রস্তুত করেছিলাম। আজকেও আমরা অ্যালকেন প্রস্তুত করব, ঠিক আছে। আজকেও আমরা অ্যালকেন অপেক্ষা কম সংখ্যক কার্বন পরমাণুযুক্ত যৌগ থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব, ঠিক আছে। মানে যেখানে আমরা অ্যালকেনে যেটা উৎপন্ন হবে সেখানে কার্বনের সংখ্যাটা বেশি থাকবে, ঠিক আছে। কি আমরা পড়ছিলাম কি তাহলে, সবাই হেডিং দাও, অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি। আজকে যে রিয়াকশনটা আমরা সবার প্রথমে পড়বো সেটা হচ্ছে ভার্জ বিক্রিয়া, ঠিক আছে। ভার্জ, এটাকে দেখো অনেকে কিন্তু উর্স বিক্রিয়াও বলা হয়, ঠিক আছে। ভার্জ বা উর্স, মানে ইংলিশটা হচ্ছে WURTZ রিয়াকশন, ঠিক আছে। তোমরা যে কোনো একটা বলতে পারো, তবে দুটো নামই জেনে রাখবে, কারণ পরীক্ষার হয়তো কোনো একটা বলে দিলে তখন হয়তো তোমাদের গুলিয়ে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য দুটো নামের সাথে পরিচিত থাকবে, একটা হচ্ছে ভার্জ, একটা হচ্ছে উর্জ। দেখো, এই যে ভার্জি রিয়াকশনটা বললাম, আমি এখানে বললাম যে অ্যালকেন, যে অ্যালকেনটা আমাদের এখানে উৎপন্ন হবে সেই অ্যালকেনে কার্বন সংখ্যা কী হবে, বেশি হবে, যেটা আমরা কম কার্বন পরমাণু থেকে উৎপন্ন করব, ঠিক আছে। এই রিয়াকশনটা দেখো, আমরা এটা একটা সাধারণ মানে একটা রুম টেম্পারেচারে আর কি, ঠিক আছে। অ্যালকিল হ্যালাইডের শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়াম যোগ করে দুই অণু অ্যালকিল হ্যালাইডের থেকে আমরা অ্যালকিল গ্রুপ দুটি পরস্পরযুক্ত হয়ে অ্যালকিন উৎপন্ন করে। আর এই বিক্রিয়াটাকেই বলা হয় উর্জ বিক্রিয়া বা ভার্জ বিক্রিয়া, যাই আমরা বলি, ঠিক আছে। কেমন থাকে দেখো, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড আমরা নিলাম নর্মাল RX, ঠিক আছে। এবার এখানে দেবে সোডিয়াম, সাথে দেবে কি শুষ্ক ইথার, ঠিক আছে, শুষ্ক ইথার। তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে আমাদের তৈরি হবে অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেন উৎপন্ন হবে। এটা কি ছিল, এটা ছিল অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, তাই তো। আর এক্স, এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এক্সটা হচ্ছে হ্যালাইড, যেখানে এক্সটা কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো তো হ্যালোজেন গ্রুপের, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই অ্যালকিল হ্যালাইডকে আমরা কি দেবো না, সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের দ্রবণে দিলে আমাদের এখান থেকে উৎপন্ন হবে অ্যালকেন, ঠিক আছে। এবার দেখো, এখানে আমরা একটা আর নিয়েছিলাম, আমাদের উৎপন্ন হলো কটা, দেখো দুটো আর। অ্যাকচুয়ালি রিয়াকশনটা কেমনভাবে হয়, এখানে আমরা কি করলাম, কার্বনের চেন কিন্তু বাড়ালাম, কার্বন সংখ্যা বাড়ালাম। এখানে যদি একটা কার্বন থাকে এখানে, তাহলে আমাদের দুটো কার্বন উৎপন্ন হলো, ঠিক আছে। এবার এই রিয়াকশনটা দেখো কীরকমভাবে দিতে পারে। এই রিয়াকশনটা এরকম এরকম থাকলেও এই রিয়াকশন হবে, যদি এরকমভাবে দেয়, সাপোজ ধরো 2RX 2Na, ঠিক আছে, শুষ্ক ইথার যেটা ছিল, এখান থেকে কি হলো আর 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 কি হবে, এই এক্স ছিল আর সোডিয়াম ছিল, যেহেতু এখানে, আচ্ছা এখানে Na ছিল আর এক্স ছিল, তাহলে এখানে NaX উৎপন্ন হবে। আর এখানে Na আছে, এক্স আছে, তার জন্য কি হবে, দুই অণু NX হবে। দেখো এখানে যে দুটো আর ছিল, দুটো আর মিলে আর 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 হলো, ঠিক আছে, অ্যালকেন তৈরি হলো। আর এখানে দুটো এক্স আছে, দুটো এন আছে, তার দুটো এক্স আর দুটো এনে মিলে দুটো NaX হলো, বুঝা গেল। এবার দেখো এই রিয়াকশনটা আমরা যদি একটু মেকানিজমটা দেখাই, মেকানিজম যদি তোমাদের দরকার নেই, তবু কিভাবে হয় রিয়াকশনটা একবার দেখো, তোমাদের কি হবে তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। যদিও তোমাদের বোর্ডের এক্সামে আসে না, তবু যদি নিটের যদি কেউ এক্সাম দাও বা জেইতে, তাহলে তাদের একটু ডেপ থেকে কোশ্চেন আসতেই পারে। বোর্ডের জন্য কিন্তু অতটা ডেপ থেকে কোশ্চেন আসে না, জাস্ট রিয়াকশনটা জানলেই হবে, ঠিক আছে। দেখো তোমরা রিয়াকশনটা মনে রাখার সুবিধার্থে
যেহেতু বলেছিলাম 2 অণু আরেক ছিল, তো আমি একটা অ্যালকিল হ্যালাইড এখানে লিখলাম, আর ছিল কি 2 অণু সোডিয়াম, তাহলে 2 অণু ছিল আরেকটা, আর একটা আরেক্স আমরা এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, এখান থেকে এই জিনিসটা আমাদেরকে বেরিয়ে গেল। দুটো আরেক্স ছিল, দুটো আরেক্স লিখে দিয়েছি, আর সোডিয়ামে দুটো অণু ছিল, তো সোডিয়ামে 2 অণু লিখে দিয়েছি। তাহলে আমাদেরকে এই যে জিনিসটা এটা বেরিয়ে যাবে। এখানে কি ছিল, শুষ্ক ইথার। ঠিক আছে, শুষ্ক ইথার, এবং এখান থেকে কি বেরিয়ে গেল, -2 অণু সোডিয়াম হ্যালাইড। ঠিক আছে, আর কি থাকলো, অ্যালকেনটা থাকলো, সেই অ্যালকেনটা এখানে চলে যাবে। এই একটা আর এই একটা আর, বোঝা যাচ্ছে? তাহলে এটাই আমাদের অ্যালকেন তৈরি হয়ে গেল। এইবার যদি এই রিয়াকশনটা এরকমভাবে কিন্তু নাও দিতে পারে। ঠিক আছে, তোমাকে কিন্তু কি প্লেন আর এক্স প্লাস সোডিয়াম দিয়ে দিল, দিয়ে শুষ্ক ইথার দিল, দিয়ে বললো কি হবে, তাও কিন্তু এই রিয়াকশনটাই হবে। ঠিক আছে, কারণ এখানে আর এক্স দিয়েছে মানে এখানে যে এখনও আছে তা না, রিয়াকশন যখন আমরা করি তখন কিন্তু অনেকগুলো থাকে। ঠিক আছে, তার একটা মলিকিউল বা 1 মোল থাকে না, অনেকগুলোই কিন্তু থাকে। ঠিক আছে, এর যে একটা মলিকিউল তা কিন্তু নয়, এখানে কিন্তু অনেকগুলো আর এক্সের অনেকগুলো মলিকিউল আছে। এবার তোমার যতটা দরকার এখান থেকে ততটা নিতে পারো। ধরো আমাদের এখানে দুটো দরকার, দুটো সোডিয়াম, দুটো দরকার দুটো। ঠিক আছে, শুষ্ক দিয়ে দিলাম, রিয়াকশনটা হয়ে গেল অ্যালকেন। তাই জন্য বলছে আমরা যখন এখানে আর এক্স যেটা মেন জিনিসটা নিচ্ছিলাম, তার একটা কার্বন ছিল, সেখানে দুটো কার্বন, মানে এখানে আমরা কার্বনের চেন বাড়াচ্ছি উর্জ বা ভার্জ রিয়াকশনের দ্বারা। এবার এখানে দেখো কোশ্চেন অনেক সময় আসে যে কেন আমরা এখানে শুষ্ক ইথার ইউজ করি। ঠিক আছে, শুষ্ক কেন নিই, কেন বা ইথার নিই, এই কোশ্চেন এখানটা অনেক সময় জিজ্ঞাসা করে। এবার এইটা জানার জন্য কেন শুষ্ক ইথার নিই, ঠিক আছে, তো তার জন্য আমাদের একটু মেকানিজমটা জানলে ভালো হয়, তাহলে তোমার এই অ্যান্সারটা মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, কী জন্য বললাম যে আমাদের ক্রিয়া কৌশলটা কী জন্য না, কোশ্চেন আসে যে কেন ভার্স বা উর্জ রিয়াকশানে ইথারটাকে শুষ্ক নেওয়া হয়, আর কেনই বা ইথার ইউজ করা হয়, অন্য কোনো কম্পোনেন্ট কেন ইউজ করা হয় না। ঠিক আছে, তো তার অ্যান্সারের জন্য আমাদেরকে একটু বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা একটু জানা দরকার। ঠিক আছে, মানে এটার জন্য যে আমাদের ক্রিয়া কৌশল মুখস্থ করতে হবে বা ক্রিয়া কৌশল আমাদেরকে দেখাতে হবে এরকম না, কেন আমরা এটা ইউজ করছি তার জন্য শুধু। বোঝা গেছে? তাহলে দেখা যাক বিক্রিয়ার ক্রিয়া কৌশল। ঠিক আছে, ভার্স বা যে উর্জ বিক্রিয়া বললাম তার ক্রিয়া কৌশলটা কিভাবে হয় দেখো। সবাই হেডিং দাও, ক্রিয়া কৌশল। দেখো ফার্স্ট স্টেপে কি হয়, ফার্স্ট স্টেপে যে আমরা সোডিয়ামটা নিয়েছিলাম, ঠিক আছে, কত অণু নিয়েছিলাম, 2 অণু। এই 2 অণু সোডিয়ামটা ভেঙে একটা ইলেকট্রন উৎপন্ন করে। ঠিক আছে, Na+, যেহেতু এটা একটা মেটাল, তো এর প্রবাবিলিটি আছে ইলেকট্রন ডোনেট করার। তাহলে 2 অণু Na+, আর তার সাথে দুটো ইলেকট্রনও দান করলো। এবার যে আর এক্সটা ছিল আমাদের 2 অণু, ঠিক আছে, এই 2 অণু আর এক্স, যেহেতু এটা হ্যালোজেন, এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, তো এখান থেকে একটা ও ইলেকট্রন নিয়ে 2r+ তৈরি করবে আর 2x-। এই যে 2r+ আছে, এই 2r+টা এখান থেকে দুটো ইলেকট্রন নিয়ে কি তৈরি করবে, ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ঠিক আছে, আর এই যে ফ্রি রেডিক্যালটা তৈরি হলো, এই ফ্রি রেডিক্যালটা 2 অণু, আমি এরকমভাবে লিখতে পারি, একটা আর রেডিক্যাল, একটা আর রেডিক্যাল। ঠিক আছে, এই একটা আর রেডিক্যালে এখান থেকে একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করবে, আর বন্ড আর। ঠিক আছে, এটাই কিন্তু অ্যালকেন। বোঝা গেল? দেখো এইবার দেখো আমরা যেটা কোশ্চেনটা করছিলাম যে কেন আমরা শুষ্ক আর কেন বা আমরা ইথার নিই। দেখো প্রথমে শুষ্ক কেন, আর্দ্র কেন নিই না। ঠিক আছে, কেন আমরা ময়েস্ট ইথার, ময়েস্ট বা আর্দ্র যেটা বলি আমরা, কেন ইউজ করি না, কেন শুষ্ক নেওয়া হয়, কারণ আমরা কি জানি সোডিয়াম হচ্ছে একটা হাইলি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার জন্য কি হয়, এখানে যদি আমরা জল দিই তা আমরা দেখছি যে এটা আগুন ধরে যায়। ঠিক আছে, এক্সপ্লোসিভ রিয়াকশন হয়, তাই তো। কি হয়, সোডিয়াম তো হাইলি রিঅ্যাক্টিভ, তাই তো। এই যদি আমরা এখানে আগুন মানে জল বা কোনো যদি কোনো রকম কোনো জল এখানে লেগে যায় তাহলে এখানে আগুন ধরে যাবে। সেই জন্য আমরা কী করি, শুষ্কটা ইউজ করি। তাহলে প্রথম বললাম যে কেন শুষ্ক ইউজ করি, সোডিয়ামের সাথে যাতে আগুন না ধরে যায়। ঠিক আছে, তার জন্য আমরা শুষ্ক ইথার ইউজ করি। বোঝা গেল? দ্বিতীয় কোশ্চেন যে কেন আমরা ইথার ইউজ করি।
দেখো এই যে সোডিয়ামটা, হ্যাঁ আমরা জানি যে সোডিয়াম থেকে সোডিয়ামের প্রপার্টি আছে ইলেকট্রন রোধ করার, কারণ এটা ফার্স্ট ইলেকট্রন আছে ফার্স্ট সিরিজে, তো এখান থেকে যদি একটা ইলেকট্রন দিই তাহলে এটা তোমার Na প্লাস হবে, যেটা তোমার অনেকটা স্টেবল। ঠিক আছে, এইবার দেখো তবু এর যে একটা এই আয়নে ভাঙার জন্য এর তো একটা এনার্জি লাগবে, তাই তো? সেই এনার্জিটা কোথার থেকে আসবে? এই সোডিয়াম থেকে সোডিয়াম আয়নে ভাঙার জন্য তো একটা এনার্জি লাগবে। সেই এনার্জিটা কোথা থেকে আসবে? সেই এনার্জিটা আসবে সলভেশন এনার্জি থেকে। ঠিক আছে, এই যে Na প্লাসটা উৎপন্ন হলো, এটা যদি অনেকটা স্টেবল হয় তাহলে কিন্তু ভাঙবে। এটা থেকে Na প্লাস কখন হবে? যদি এটা স্টেবল হয়। কি স্টেবল হবে? দেখো ইথার মানে কি, ইথারের সংকেত তোমরা নিশ্চয় জানো, আর ও আর, তাই তো? একটা অক্সিজেন দুই পাশে দুটো কার্বন থাকে, সেটা ইথার হয়। এবার দেখো এই যে আরও আর একটা আছে, আর এখানে যে সোডিয়াম Na প্লাসটা উৎপন্ন, এই সোডিয়াম প্লাসটাকে অক্সিজেন কি করবে? আর আর, তাহলে এখানে একটা ডেল মাইনাস থাকে যেহেতু অক্সিজেনটা মোট ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, আর ও আর ডেল মাইনাস, আর ও আর ডেল মাইনাস, এগুলো সব ডেল প্লাস করে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কিন্তু ভালো সলভেশন হচ্ছে। এই যে সোডিয়ামের প্লাস চিহ্ন আছে, এই যে সোডিয়ামের প্লাস চিহ্ন আছে আর এই অক্সিজেনের মাইনাস, এটা ভালো সলভেশন, পুরো সলভেট রয়েছে ভালো। ঠিক আছে, তো এই সলভেশনের জন্য এখান থেকে একটা এনার্জি রিলিজ হয়, যেটাকে আমরা বলছি সলভেশন এনার্জি। ঠিক আছে, আর এই এনার্জিটাই কিন্তু এই সোডিয়ামটাকে Na প্লাসে বা সোডিয়ামটাকে সোডিয়াম আয়নে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, এই জন্য ইথার নেওয়া হয়। আর একটা ইথারের কাজ হচ্ছে যে ইথারটা একটা ইনার্ট সলভেন্ট। ঠিক আছে, মানে বিক্রিয়ায় এ আর অন্য কোথাও কোনো রিয়াকশনে পার্টিসিপেট করে না, অংশগ্রহণ করে না, জাস্ট এখান থেকে এই এনএটাকে সলভেশন করতে সাহায্য করে। ঠিক আছে, এই জন্য কিন্তু ইথারটা নেওয়া হয়। তাহলে কেন শুষ্ক নেওয়া হয়, কেন ইথার নেওয়া হয়, দুটোর অ্যান্সারই কিন্তু বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা নর্মাল রিয়াকশান করি। ঠিক আছে, একটা দেখো সাপোজ ধরো আমরা একটা মিথাইল আয়োডাইড নিলাম। ঠিক আছে, মিথাইল আয়োডাইড CH3I, এর সাথে কি দেবো? সোডিয়াম আয়োডাইড দেবো, সোডিয়াম সরি, আর কি থাকবে? আর দেবো শুষ্ক ইথার। ঠিক আছে, শুষ্ক ইথার। আচ্ছা, এখানে দুজনও দিয়েও দিল না। ঠিক আছে, যারা দিল CH3I, সোডিয়াম আর শুষ্ক ইথার, তো তোমরা এখান থেকে কী করবে? CH3 বন্ড CH3 প্লাস NaI। ঠিক আছে, এখানে একটা কার্বন ছিল, এখানে দুটো কার্বন হলো। এইবার আমাদেরকে ব্যালেন্স করার জন্য এখানে দুই অণু নেব এখান থেকে, তাহলে এটা যদি দুই অণু নিই তাহলে আয়োডিন দুটো হয়ে গেল, তাহলে এখান থেকে ব্যালেন্স করার জন্য এখানে দুই অণু, তাহলে সোডিয়াম দুটো হয়ে গেল, তাহলে এখানে দুটো। বোঝা গেল কি হলো? তাহলে বোঝা গেল রিয়াকশনটা কীভাবে হবে। দেখো এখানে বলেছিলাম যে রিয়াকশানটা দুটো মেকানিজম হয়। প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, মুক্ত মূলকের ক্রিয়া কৌশলটা। আর একটা ছিল তোমাদের হচ্ছে আয়নিক মেকানিজম, যেটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না বলে দেখালাম না। ঠিক আছে, তবে একবার বলে দিই দেখো একটু ক্রিয়া কৌশল। আর একটা আয়নিক মেকানিজম যেটা আছে সেটা হচ্ছে কি আছে, যে যে দুই অণু সোডিয়াম নিই, সেই সোডিয়ামটা কি বলেছিলাম, দুই অণু Na প্লাস হয় আর দুটো ইলেকট্রন রিলিজ করে। আর যে আরএক্সটা নিয়েছিলাম, এই আরএক্স থেকে আর প্লাস আর এক্স মাইনাস তৈরি করে, তাই তো? এই যে আর প্লাসটা তৈরি হলো, এই আর প্লাসটা কি করবে? এই যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রন নিয়ে একটা আর মাইনাস তৈরি করে। এই আর মাইনাসটা আবার যে একটা আর এক্স ছিল, ঠিক আছে, এখানে যে আর একটা আর এক্স ছিল, দুজনও নিয়েছিলাম তো আর এক্সটা, তাহলে আর একটা আর এক্স যেটা থাকবে, এই এক্সটা এখান থেকে এক্স মাইনাস হিসেবে বেরিয়ে যাবে, আর এই আর মাইনাসটা এখানে অ্যাটাক করে আর আর তৈরি করবে, আর এক্স মাইনাসটা এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার পুনরায় আবার এই এক্স মাইনাসটা আবার কি করবে, আবার একটা আর এর সাথে যুক্ত হয়ে যাবে, এরকমভাবে তৈরি হতে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যালকিন তৈরি হলো। এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। প্রথমে যেটা দিয়েছিলাম মুক্তমূলকের ক্রিয়া কৌশল, সেটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, এগুলো না দেখলেও চলবে তোমাদের। ঠিক আছে, জাস্ট ছিল বলে দুটো তোমাদেরকে একটু বলে দিলাম। এবার দেখো ভার্জ বা উর্জ রিয়াকশন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। ভার্জ বা উর্জ রিয়াকশন প্রথমত প্রতিসম অ্যালকেন, প্রতিসম অ্যালকেন বা জোড় সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন। ঠিক আছে, জোড় সংখ্যক কার্বন পরমাণু
যুক্ত অ্যালকেন প্রস্তুতিতে বা প্রস্তুতির জন্য উপযুক্ত। ঠিক আছে, অপ্রতিসম বা বিজোড় সংখ্যা কার্বনের জন্য কিন্তু ভার্জ বা উডস রিয়াকশন প্রযোজ্য নয়। ঠিক আছে, কেন দেখাচ্ছি দেখো। দেখো এতক্ষণ আমরা তো সব যেগুলো দেখিয়েছি সবগুলো কিন্তু জোড় ছিল। ঠিক আছে, যে CH3I প্লাস 2Na প্লাস ICH3, ঠিক আছে, এখানে ছিল কি দুটো কার্বন পরমাণু এবং সেখান থেকে কি হয়েছিল CH3 এটা কি প্রতিসম অ্যালকেন, তাই তো। এবং এখানে কি যে ইথেনটা উৎপন্ন হয়েছে, ইথেনটা কি জোড় সংখ্যক, দুটো কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন। এবার যদি আমরা বিজোড় সংখ্যক যদি নিই, সাপোজ এখানে আমরা নিলাম CH3 Br প্লাস 2Na প্লাস Br CH2CH3, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের তৈরি হচ্ছে কি শুষ্ক ইথেন নিতে হবে এখানে। এখান থেকে এই Br আর 2Na Br চলে যাবে, তাহলে তৈরি হবে CH3 CH2CH3, সাথে তোমার 2 অণু NaBr তো তৈরি হবে। তাহলে এখানে কটা কার্বন হলো, 3টে কার্বন। তাহলে এখানে কি বিজোড় সংখ্যক। কিন্তু দেখো যেহেতু এটা তোমার মুক্তমূলক বিক্রিয়ার ক্রিয়া কৌশলে দেখায়, তো সে যে মুক্তমূলক তৈরি হবে এখান থেকে কি মুক্তমূলক তৈরি হবে CH3 মুক্তমূলক, আর এখান থেকে CH2CH3 মুক্তমূলক। এবার এই দুটো মিলে তো একটা বন্ড তৈরি করলো, আর সেই বন্ডটাই তো এটা তৈরি হলো। এবার দেখো এখানে যে মুক্তমূলক এই CH3 তো একটা নেই, অনেকগুলো আছে, এটাও একটা নেই, অনেকগুলো আছে। তখন আবার কি করে এরা এদের সাথে এই CH3 মুক্তমূলক আর একটা CH3 মুক্তমূলকের সাথে বন্ড তৈরি করে। ঠিক আছে, বন্ড করে আবার কি তৈরি করবে CH3 বন্ড CH3। ঠিক আছে, আবার CH2CH3 এরা কি করে CH3 আর একটা CH2CH3 এরা আবার কি করবে নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করে CH3 CH2 CH2 CH3, মানে অ্যাকচুয়ালি কি তৈরি হয় এটা 1 2 3 4 C4H10, 3 আর 2 5 আর 2 7 আর 3 10 C4H10। ঠিক আছে, এখানে দেখো জোড় সংখ্যা কার্বন, মানে কি এখানে যে এই বিজোড় সংখ্যা কার্বন পরমাণু যুক্ত অ্যালকেন তৈরি হচ্ছিল সেটার পরিমাণ কিন্তু খুবই কম, ভালো উৎপন্ন হয় না। ঠিক আছে, কিন্তু আমরা যদি শুধু যেখানে এইটা নিচ্ছিলাম CH3 আর CH3 এরা যদি নিজেদের মধ্যেও রিয়াকশন করে, আবার এটা আর এটা মিলে যদি রিয়াকশন করে সেটা কিন্তু শুধু এটাই উৎপন্ন হবে, দেখবে আর কোনো রকমভাবে কিন্তু অন্য কোনো অ্যালকেন তৈরি হবে না। যদি এরা নিজেদের মধ্যে করে তাও এটা উৎপন্ন হবে, বা যদি এরা এখান থেকে আর এটা দুজন মিলে করে তাও কিন্তু এটাই উৎপন্ন হবে। ঠিক আছে, এখানে যেমন এটা নিজেদের মধ্যে রিয়াকশন করে এটা তৈরি করছে এবং এটা নিজেদের মধ্যে রিয়াকশন করে এটা তৈরি করছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এরা নিজেদের মধ্যে তৈরি করলেও এটা তৈরি হবে, আর এও যদি নিজেদের মধ্যে রিয়াকশন করে তাও কিন্তু এটা তৈরি হবে। বুঝে গেল, দেখা যাচ্ছে। এবার দেখো তাহলে বোঝা গেল যে কেন প্রতিসম অ্যালকেন বা জোড় সংখ্যক কার্বন পরমাণুর জন্য উপযুক্ত ভাঁজ বিক্রিয়াটা, তার কারণ হচ্ছে এটা। এবার দেখো দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এখানে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি মানে প্রাইমারি আর সেকেন্ডারি এই অ্যালকিল হ্যালাইডগুলোই উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু উডস বা ভার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এবার দেখো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলতে কোনগুলো, এই যেমন ধরো CH3 যে এটা বললাম এটা, বা CH3 CH2 Br, এগুলো সব প্রাইমারি। ঠিক আছে, এগুলো কি সব প্রাইমারি বা 1 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কোনগুলো, সাপোজ ধরো CH3 বিআরটা এখানে, মানে এই বিআরটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই বিআরটা দেখতে হবে যে কটা কার্বনের সাথে যুক্ত। এই কার্বনটা দুটো কার্বনের যুক্ত, সেই জন্য এটা 2 ডিগ্রি। ঠিক আছে, 3 ডিগ্রি যখন কি হবে, তারপর ধরো CH3 আছে, এখানে আবার একটা CH3 আছে, এখানে কোনো একটা Cl গ্রুপ যুক্ত আছে। তাহলে এই যে হ্যালাইড গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা কটা কার্বনের সাথে, 3টে, 1 2 3, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকিলাইড। ঠিক আছে,
তাহলে একটু মনে রাখবে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকিলাইটটাই অ্যালকিন মানে ভাঁজ বা উজ্জ রিয়াকশনের জন্য উপযুক্ত। 3 ডিগ্রি অ্যালকিলাইট করে না, কারণ 3 ডিগ্রি অ্যালকিলটা এলিমিনেশন রিয়াকশন করে, ঠিক আছে? অত জানা দরকার নেই, শুধু এটুকু জেনে রাখবে যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি যায় কিন্তু ভাঁজ বা উজ্জ রিয়াকশন অংশগ্রহণ করে। ওকে, এবার আমরা 2 নম্বর যে রিয়াকশনটা করবো অ্যালকিন প্রস্তুতির, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, বা বলতে পারো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম সল্ট থেকে, ঠিক আছে? যেটার আরেকটা নাম আছে ডিকার্বক্সিলেশন, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা। তো সবাই হেডিং দাও, কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা, ডিকার্বক্সিলেশন দ্বারা। দেখো এই ডিকার্বক্সিলেশন মানে কি? দেখো ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে এখান থেকে আমাদের CO2 বেরিয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে কী বার হবে না, CO2 বেরিয়ে যাবে, সেটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন। প্রথমে কি করা হয়, একটা অ্যাসিড নেওয়া হয় কার্বক্সিলিক অ্যাসিড, সেখান থেকে আমরা CO2টা বের করে দেবো, তাহলে তৈরি হবে RH। এটা ছিল কার্বক্সিলিক অ্যাসিড, এটা হলো অ্যালকেন। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে CO2টা বেরিয়ে গেলে আমাদের অ্যালকেন তৈরি হয়ে গেল। এবার এই ডিকার্বক্সিলেশনের দুটো মেথড আছে, একটা হচ্ছে কোলবে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, ঠিক আছে? কোলবের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ দ্বারা ডিকার্বক্সিলেশন করতে পারি। আর একটা হচ্ছে সোডা লাইম, ঠিক আছে? কি বললাম, সোডা লাইম দ্বারা, ঠিক আছে? সোডা লাইম দ্বারা। এই যে কোলবের তড়িৎ বিশ্লেষণ, এই পদ্ধতির আরও একটা নাম আছে, সেটা হচ্ছে জাস্ট তড়িৎ বিশ্লেষণ, মানে এখানে তড়িৎ প্রয়োগ করবো, ঠিক আছে? ইলেকট্রোলাইসিস দ্বারা। আর সোডা লাইমটা বলা হয় রাসায়নিক পদ্ধতি। সোডা লাইমের সাহায্যে কি করব এবং কোলবের সাহায্যে কি করব আমরা এক এক করে আসছি, ঠিক আছে? সবার প্রথমে আমরা তাহলে কোলবেটা করা যাক আগে, তারপর আমরা সোডা লাইমটা দেখছি, ঠিক আছে? কোলবের সাহায্যে কি করা হয়, কোলবের সাহায্যেও কিন্তু এখানে কার্বনের সংখ্যা বাড়ানো হয়, আর সোডা লাইমের সাহায্যে কার্বনের সংখ্যা কমানো হয়। দেখা যাক কি হয়, ঠিক আছে? তাহলে সবাই হেডিং দাও, কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। দেখো এখানে কি করা হয়, এখানে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের লবণের মানে জলীয় দ্রবণ নেওয়া হয়, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের জলীয় দ্রবণ নেওয়া হয় এবং সেখানে আমাদের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণ করলে আমাদের অ্যালকেন তৈরি হয়। সাপোজ একটা জেনারেল নিচ্ছি আমরা প্রথমেই, এটা ছিল কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ বলেছিলাম, তা আমি সাপোজ সোডিয়াম নিলাম, পটাশিয়াম নিলেও নিতে পারো। এবার কি হবে, এর জলীয় দ্রবণ, ঠিক আছে? জলীয় দ্রবণ নেওয়া হয় এবং একে কি করা হয়, একে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, অ্যালকেন পাওয়া যায়, ঠিক আছে? অ্যালকেন, এটা হচ্ছে আমাদের অ্যালকেন। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এখানে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকিল গ্রুপের যে কটা কার্বন ছিল, নট কার্বক্সিলিক অ্যাসিডের, আমি বলছি কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকিল গ্রুপে যে কটা কার্বন ছিল, এই কার্বনটা কিন্তু বাদ দিচ্ছি আমি। এটা যদি বলতাম যে কার্বক্সিলিক অ্যাসিডের যে কটা কার্বন ছিল, তখন আমরা এটা এবং এটা দুটোকেই ধরতাম। আমি বলছি যে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকিল গ্রুপে যত সংখ্যক কার্বন ছিল, তার ডবল সংখ্যক কার্বনের অ্যালকেন এখানে প্রস্তুত হলো, ঠিক আছে? তাহলে এখানে দুটো আর গ্রুপ তৈরি হলো, তাহলে আমাদেরকে এখানে 2 দিতে হবে, তাই তো? তাহলে এখান থেকে কি নির্গত হয়, যেহেতু বলেছিলাম ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বন ডাইঅক্সাইড। এবার এখানে কার্বন ডাইঅক্সাইড কত অণু হয়ে গেল, 2 অণু, তাহলে 2 অণু CO2 বার হবে প্লাস 2 CO2, তাই তো? এবার দেখো আর কি বার হবে, এই Na আছে, এখানে জল আছে, তাহলে Na এর সাথে এখানে OH, তাহলে NaOH বার হবে। অ্যাকচুয়ালি জলটা কীভাবে থাকে, জলটা তো থাকে H বন OH, H বন OH, তাই তো? এবার যেহেতু 2 অণু আছে এনে, তাহলে এখানেও দেখো 2 অণু,
তাই তো আমাদেরকে জলটাও কিন্তু 2 অণু হিসেবে, যেহেতু এখান থেকে 2 অণু এনে, তাহলে এখানে জলটা 2 নিলে তাহলে আমাদের এখানে এই 2 অণু জলটা নিয়ে 2 অণু NH তৈরি করে দেবো। বুঝে গেল? এটা বেরিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড হিসেবে। এই আর দুটো আর মিলে অ্যালকিন তৈরি করলো। বাকি আছে 2 অণু এনে, আর এই 2 অণু জল থেকে এইচওইচ এইচওইচ, এই দুটো এইচ আর এই দুটো এনে মিলে 2 অণু NaOH তৈরি করবে। বুঝে গেল? আর কি বাকি থাকছে? এই দুটো এইচ থাকছে, এই দুটো এইচ থেকে কি তৈরি হবে? হাইড্রোজেন তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরোটা কলবে তড়িৎ বিশ্লেষণ। বোঝা গেল একদম? তাহলে আমরা কি বললাম? আচ্ছা এবার দেখো আমরা কি বলবো, এখান থেকে যে আমরা বললাম যে কার্বক্সিলিক অ্যাসিডটা নেব, সেই কার্বক্সিলিক অ্যাসিডের যে তোমার অ্যালকিল গ্রুপ আছে, সেই অ্যালকিল গ্রুপে যে কটা কার্বন থাকবে তার ডবল সংখ্যা কার্বনের অ্যালকেন তৈরি হবে। এবার যদি আমরা পুরোটা কার্বক্সিলিক অ্যাসিড নিই, তাহলে কতগুলো কত কার্বন সংখ্যকের অ্যালকেন তৈরি হবে? সেটা তৈরি হবে 2 × n - 1। ঠিক আছে, সাপোজ ধরো আমি একটা নর্মাল সোডিয়াম অ্যাসিটেট নিচ্ছি। ঠিক আছে, সোডিয়াম অ্যাসিটেট CH3 COO প্লাস জল। তাহলে এখানে নিয়েছিলাম 2 অণু, এখানে নিয়েছি 2 অণু, তড়িৎ বিশ্লেষণ করব, আমাদের তৈরি হবে CH3 বন্ড CH3 ইথেন প্লাস 2 অণু CO2 প্লাস 2 অণু NaOH প্লাস হাইড্রোজেন। তাই তো? এটা আমাদের তৈরি হবে। এইবার দেখো, তাহলে আমাদের এখানে পুরো কার্বক্সিলিক অ্যাসিডে কটা কার্বন ছিল? কার্বক্সিলিক অ্যাসিডের এখানে ছিল 2টো কার্বন। ঠিক আছে, এবার 2টো কার্বন থাকলে আমাদের কটা তৈরি হলো? দেখো 2টো তৈরি হলো। এবার এখানে যদি আমরা লিখি 2 ইন্টু একটা 2টো কার্বন সংখ্যা 2টো, তাহলে এর এখানে লিখবো 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 1 মানে 2। ঠিক আছে, এত সংখ্যক কার্বনের আমাদের অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, বা বলতে পারি এই যে সোডিয়ামের সল্ট ছিল বা সোডিয়ামের যে লবণটা ছিল কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সেখানে অ্যালকিল গ্রুপে যে কটা কার্বন ছিল, ঠিক আছে, তার দ্বিগুণ সংখ্যক কার্বনের অ্যালকেন তৈরি হলো। যখন শুধু বলবো যে অ্যালকিল গ্রুপের, তখন শুধু আমরা CH3টাকে ধরবো। যখন বলবো যে পুরোটা কার্বক্সিলিক অ্যাসিডের, তখন কিন্তু এই কার্বনটাকেও আমরা গণনা করব। ঠিক আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যখন ধরবো তখন এই সূত্রটা। ঠিক আছে, আর যখন বলবো অ্যালকিল গ্রুপ তখন তার দ্বিগুণ সংখ্যক কার্বনের অ্যালকেন তৈরি হবে। এবার তোমরা এটা নিয়ে গোলাবে না যে এখানে 2 আছে এখানে 2 আছে, এটা কি? এটা তো আমরা ব্যালেন্স করেছি। নর্মালি তো আমরা প্রথমে এই দুইগুলো নিইনি, প্লেন CH3CO2 আর জল মিলে অ্যালকেন তৈরি হলো। এবার যখন এখানে 2 অণু তৈরি হলো, আমাকে ব্যালেন্স করার জন্য এখানে তো 2 দিতে হবে, তাই তো? তাহলে আমরা এটা কি করেছি? ব্যালেন্স করার পরে এসছে। ঠিক আছে, তার জন্য তোমরা আগে থেকে কিন্তু এটাকে ইনক্লুড করবে না এই সূত্রের মধ্যে। ঠিক আছে, জাস্ট নর্মাল যেটা ছিল সেটা থেকেই কিন্তু এই সূত্রটা এসছে। তাহলে আশা করি বোঝা গেল। তাই এটা ছিল আমাদের কলবে তড়িৎ বিশ্লেষণ। এবার এখানে দেখো একটা কথা বলি, এখান থেকে এখান থেকে কি আমরা মিথেন তৈরি করতে পারবো? সব থেকে কম সংখ্যক কি 2টো কার্বনের তৈরি হবে। এই জন্য কলবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা কিন্তু একটা কার্বনে তৈরি করতে পারবো না, আমরা মিথেন তৈরি করতে পারবো না। বা আগে যে ভার্জ বা উডস রিয়াকশন বলেছিলাম, সেখানেও কিন্তু আমাদের কার্বন সংখ্যা বাড়ছিল, সেই জন্য ওখানেও কিন্তু আমরা মিথেন তৈরি করতে পারবো না। তাহলে কলবে এবং ভার্জ বা উডস যে দুটো বিক্রিয়া করলাম, দুটো বিক্রিয়াতেই কিন্তু আমরা মিথেন তৈরি করতে পারবো না। এবার এখানে একটা খুব ভালো কোশ্চেন আছে, সে কোশ্চেনটা হচ্ছে আমরা পড়েছি যে কার্বক্সিলিক অ্যাসিডের। এবার তাহলে আমরা এখানে কার্বক্সিলিক অ্যাসিড কেন নিলাম না, কেন সোডিয়াম বা পটাশিয়ামের লবণ নিলাম কার্বক্সিলিক অ্যাসিডের? তার অর্থ এই জন্য যে কেন আমরা কার্বক্সিলিক অ্যাসিড নিইনি। কার্বক্সিলিক অ্যাসিড যেটা বললাম, সাপোজ ধরো আমরা নিয়েছিলাম এখানে CH3CO2H, তাই তো? এটা না নিয়ে আমরা নিয়েছি তার লবণ CH3COOK, পটাশিয়াম অ্যাসিটেট বা পটাশিয়াম ইথানয়েট, যাই আমরা বলি। এবার দেখো এটা একটা উইক অ্যাসিড। ঠিক আছে, তো উইক অ্যাসিড কি হয়? এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ দ্বারা মানে বিয়োজিত হতে চায় না। ঠিক আছে, উইক অ্যাসিডটা বিয়োজিত হতে চায় না অত ভালো। সেই জন্য আমরা এখানে যদি NaOH দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা একটা স্ট্রং বেস হয়ে গেল। ঠিক আছে, এটা একটা উইক অ্যাসিড ছিল, এটা স্ট্রং বেস তৈরি হলো। কি আমাদের এটা তৈরি হলো? আচ্ছা এটা KOH দিয়ে দিই, KOH, তাহলে আমাদের তৈরি হয়ে গেলো এটা CH3COK, মানে এখান থেকে এটা মাইনাস এটা প্লাস, এটা K প্লাস OH মাইনাস, তাহলে এই CO মাইনাস আর K প্লাস মিলে CH3OK, আর OH মাইনাস আর H মিলে জল। তাহলে এই যে লবণটা তৈরি হলো, অ্যাসিড আর বেসে কি তো সবসময় তৈরি হয়? জল আর লবণ। তাহলে এই যে লবণটা তৈরি হলো, এটা কিন্তু একটা
স্ট্রং, এবং এটা সহজেই কিন্তু বিয়োজিত হবে ইলেকট্রোলাইট, মানে এটা স্ট্রং ইলেকট্রোলাইট বলতে পারো, খুব সহজে ভেঙে যাবে। সেই জন্য কিন্তু আমাদের এই লবণটা নেওয়া হয়েছে, যেহেতু যে কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছিলাম এগুলো একটা উইক অ্যাসিড, সেই জন্য। ঠিক আছে, এটা একটা কোশ্চেন আসতে পারে যে কেন আমরা কার্বক্সিলিক অ্যাসিড না নিয়ে তার সোডিয়াম বা পটাশিয়ামের লবণ নিই। এবার যদি তোমাকে দিয়ে দেয় CH3COH, ঠিক আছে, দিয়ে দিল তোমাকে NaOH, তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, NaOH আর তড়িৎ বিশ্লেষণ, তাহলে কিন্তু তুমি এই রিয়াকশানটা লিখবে, কারণ এইটা প্রথমে NaOH এর সাথে বিক্রিয়া করে CH3COON তৈরি করবে। ঠিক আছে, অবশ্যই মিডিয়ামটা জলীয় হবে, ঠিক আছে, জলীয় দ্রবণ। তাই তো আমরা কি বলেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের যে সোডিয়াম বা পটাশিয়াম লবণের জলীয় দ্রবণ, তাহলে এই জলীয় এখানে আবার এটা তৈরি হবে, প্রথমে সল্টটা তৈরি হবে, এটা আবার জলের সাথে রিয়েকশন করে তড়িৎ বিশ্লেষণ করে কিন্তু আমাদের মেন যে অ্যালকেন সেটা কিন্তু তৈরি হবে। বুঝা যাচ্ছে তো?